গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে একটা নতুন দিন, চলুন দিনটা শুরু করা যাক। আর গুবলুর স্প্রিং ব্রেক শেষ, আমারও শুরু হয়ে গেছে ডেলি রুটিন। যেরকম সকালবেলায় উঠে রুটিন হয় তাই অনেক সকালেই উঠে গেছি। এখন স্নান টান করে এসেছি ঠাকুরের পুজোটা দিতে, তারপরে একেবারে রান্নাঘরে ঢুকবো। আর আজকে আপনাদের সাথে বেশ কিছু রেসিপি শেয়ার করব। তার মধ্যে অনেক দিন আগে একজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে গোলাপ জামুনের রেসিপিটা যেন আর একবার শেয়ার করি। তো সেই জন্যই ভাবলাম আজকে একটু বানাবো, তো সেটা আপনাদের সাথে শেয়ার করি। আগে অনেকবার করেছি, তো এটা সেরকম কোনো কঠিন নয়। আমি এটা ইন্ডিয়া বাজার থেকে কিনে আনি, মানে এটা ইন্ডিয়ারই প্রোডাক্ট। দেখুন গিটসের এই গোলাপ জামুন প্যাকটা পাওয়া যায়। গোলাপ জামুনের এই মিক্সটার মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে, জাস্ট এই মিক্সটার মধ্যে অল্প একটু দুধ মিশিয়ে এটাকে রেডি করতে হবে। আর এমনকি কতটা কি মেজারমেন্ট সেটাও এখানে লেখা আছে, তো আপনাদের কোনো অসুবিধা হবে না। যেরকম লেখা আছে সেরকমই করবেন। যদি পুরো প্যাকেটটা না করতে চান, ছোট প্যাকেটও পাওয়া যায়, বা বড় প্যাকেট আনলে সেটার হাফ করেও আপনারা করতে পারেন। হাফ করলে হাফ মেজারমেন্ট যেটা বলা থাকে তার হাফ নেবেন, তাহলেই হবে। গোলাপ জামুনটা বানানোর আগে ভাবলাম এখানে একটু ছানা বানিয়ে নিই। আসলে সামনেই নীলষষ্ঠী আসছে, তো নীলষষ্ঠীতে যে সাবু মাখবো, সাবু মাখার মধ্যে দেখবেন একটু সন্দেশ বা কালাকাঁদ দিলে খুব ভালো লাগে। বাজারে কিনতে গেছিলাম কালাকাঁদ, কিন্তু এত দাম প্যাকেটগুলোর, আর প্যাকেটটা নিয়ে এসে না পুরোটা আমরা খেতেও পারি না, শেষ হয় না। শেষের দিকটা দেখেছি প্রায় নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি বাইরে থেকে মিষ্টি কেনাই প্রায় বন্ধ করে দিয়েছি। সেই জন্য বাড়িতেই অল্প একটু দুধ বসিয়ে দিলাম, ছানা কাটিয়ে ভাবছি একটু কালাকাঁদ বানিয়ে নেব। তো দুধটা বসিয়ে এখানে আমি আগে দেখুন গোলাপ জামুনের রসটা বানিয়ে নিচ্ছি। গোলাপ জামুনের প্যাকেটেই যেহেতু লেখা থাকে যতগুলো গোলাপ জামুন হবে সেই তুলনায় কতটা রস দরকার, ওই প্যাকেটের মধ্যেই লেখা আছে, আপনারা ওখান থেকেই জানতে পেরে যাবেন। তাই আজকে আপনাদের আর জানালাম না। তো এখানে আমি রসটা আগে বানিয়ে রেডি করে রাখছি, তারপরে গোলাপ জামুনটা বানাবো। তো ওইদিকে রসটা হচ্ছে, ততক্ষণ ভাবলাম আপনাদের একটা আপডেট দিই। সেটা হচ্ছে আমার এখানে যে বেলি গাছ আর যে জবা গাছটা ছিল সেটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, এখন আর নেই। একজন বন্ধু তো নোটিশও করেছেন, আমাকে লিখেও ছিলেন, তাকে আমি অ্যান্সারও করেছি। এই দেখুন এইখানে বাইরে নষ্ট হয়ে গেছে গাছ দুটো। অ্যাকচুয়ালি গাছ দুটোতেই খুব পোকা হয়ে গেছিলো। পোকাটা হয়েছিল মেন জবা গাছ, মানে জবা গাছ থেকে বেলি গাছে ছড়িয়ে গেছিলো। এর আগে কখনো এরকম পোকা হয়নি, এত মারাত্মক পোকা হচ্ছিল, এবং সেই ছোট ছোট পোকাগুলো পরে মাছি হয়ে পুরো ঘরে ঘুরে বেড়াচ্ছিল। সেটা খুবই খারাপ লাগছিল। এখানে খাবার টেবিলটাও ছিল, আমাকে বাধ্য হয়ে বাইরে বের করতে হয়েছে। আর বাইরে তো ঠান্ডা জানেন, পুরো গাছ দুটো মরে গেছিলো। তো আমার ভীষণ খারাপ লাগছিল, কিন্তু উপায় নেই, বাড়িতে এইভাবে রাখতে পারবো না। আর এই রকম প্রবলেম এই বছরই আমার হয়েছে, এবং এটাও শুনলাম অনেক বন্ধুদেরই বাড়িতে যাদের জবা গাছ আছে তাদের নাকি এরকম পোকা হচ্ছে, কিন্তু আমারটা একটু বেশিই পোকা হয়ে গেছিলো। ফুল হবার পর পোকার এটা আরও বেড়ে গেছিলো, পোকা সংখ্যাটা আরও বেড়ে গেছিলো। আর এখানে দেখুন এই গাছগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে। তাই এবার থেকে ঠিক করেছি ইনডোর প্লান্ট ছাড়া যে আউটডোর প্লান্ট হয় সেগুলো আমি আর ঘরে সেরকম রাখবো না। কারণ আউটডোর প্লান্ট যেমন এই জবা বা বেলি, এগুলো তো অ্যাকচুয়ালি ঘরে রাখার গাছ নয়, তো এগুলো রাখলেই দেখেছি কিছু না কিছু প্রবলেম হয়। আর এখানে জিজি প্লান্টটা থেকে দেখুন কি সুন্দর ছোট ছোট পাতা বেরিয়েছে। প্রত্যেকবার দেখি স্প্রিংয়ের সময় ঠিক এরকম নতুন নতুন আবার ডাল বেরোয়, বেশ ভালো লাগে। আর এখানের মানি প্ল্যান্টটাও খুব সুন্দর গ্রো করছে। যাই হোক, কি আর করা যাবে, খুব মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ বাড়ির কোথাওই রাখবো সেটা অসুবিধা হচ্ছিল, তাই বাধ্য হয়ে আমাকে বাইরে রাখতে হয়েছে। আর বাইরে তো অসম্ভব ঠান্ডায় গাছগুলো আর থাকেনি। তবে হ্যাঁ, গাছগুলো একদম শুকিয়ে যাওয়ার আগে খরগোশেই তাকে খেয়ে শেষ করে দিয়েছে, পুরো একদম দেখুন ন্যাড়া করে দিয়েছে খরগোশে। এমনকি গোড়াটাও ছাড়েনি, গোড়াটাকেও কেটে কেটে খেয়ে নিয়েছে। চলুন, রসটা প্রায় হয়েই এসেছে। এখানে একটু এলাচ দিয়ে দিই, একটু এলাচকে থেতো করে দিলে রসটার মধ্যে থেকে খুব সুন্দর গন্ধ আসে। আর একটা বড় এলাচ নিচ্ছি, বড় এলাচের একটা করে দানা ওই গোলাপ জামুনের মধ্যে দিয়ে দিলে খুব ভালো লাগে। যখন কেটে কেটে গোলাপ জামুনগুলো খাই, মুখে ওই দানাটা পড়লে খুব ভালো লাগে। এলাচটা গোটা দেব না, একটু থেতো করে দেব। থেতো করে দিলে আরও ফ্লেভারটা স্ট্রং হয়, ভালো আসে। এখানে রসটাও প্রায় ফুটে ফুটে অনেকটাই মরে গেছে, একটু গাঢ় হয়। রসগোল্লার রস যতটা পাতলা হয়, এই রস কিন্তু একটুখানি গাঢ় হয়, তবে গোলাপ জামুনটা মিষ্টি হবে। আর এখানে বড় এলাচটাকেও ছাড়িয়ে দেখুন রেডি করে রেখেছি।
দাঁড়ান, গোলাপ জামুনটা শুরু করার আগে এখানে দেখছি দুধটা ফুটে গেছে। দুধটার মধ্যে একটুখানি ভিনিগার জলে গুলে দিয়ে দিলাম, কারণ ছানাটা কাটাতে হবে। আর ছানা এখানে রেডি। এবারে ছানাটার জল ঝরিয়ে ছানাটাকে সরিয়ে রাখি। যদি সময় পাই আজকে করব সন্দেশ না, ওই আর কি কালাকাঁদ, আর তা না হলে পরে করব, কারণ আজকে অনেক রান্নাবান্নাও আছে, বললাম আপনাদের সাথে শেয়ার করব, সাথে গোলাপ জামুনটাও করতে হবে, একটু তো টাইম লাগবেই। আজকে রান্নার যে রেসিপিগুলো শেয়ার করব সেগুলো কিন্তু আমার নিজস্ব না, সেগুলো আমি ইনস্টা, কখনো ফেসবুক এগুলোতে দেখেছি। এই দেখুন, গোলাপ জামুনের প্যাকেটের পেছনে এখানে সমস্ত কিছু লেখা আছে, কিভাবে বানাবেন, কতটা কি জল বা দুধ আপনি মেশাবেন সেটাও লেখা আছে, কতটা রস বানাবেন, সমস্ত কিছু ডিটেলসে লেখা আছে, তাই কোনো অসুবিধা হবে না। যাদের হাতে সময় নেই বা বেশি খাটতে চান না, তাদের পক্ষে কিন্তু এটা ভীষণ ইজি, আর এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। এখানে গোলাপ জামুনের যে মিক্সটা রেডি করব, সেখানে কিন্তু জল দিয়েও পুরোটা আপনি মাখতে পারেন, আবার দুধ দিয়েও পুরোটা মাখতে পারেন, আবার জল দুধ মিশিয়েও কিন্তু করতে পারেন। আমি এখানে শুধু দুধ দিয়ে করি, তাতে কিন্তু আরও সুন্দর টেস্ট আসে। এখানে দেখুন, প্রথমে যখন দুধ দিয়ে আমি এটা মাখলাম, এটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে। দেখে মনে হচ্ছে না যে কিভাবে এবার এটাকে গোল গোল পাকাবেন। অ্যাকচুয়ালি এটা কিছুক্ষণ রাখতে হবে, 10 থেকে 15 মিনিট মতো রেখে দিলেই কিন্তু এটা একদম শক্ত আঁটো আঁটো হয়ে যাবে। আবার যখন এটা হাতে করে গড়বেন তখনও নরম মনে হবে, কিন্তু বানাতে বানাতে দেখবেন আরও শক্ত হয়ে যাচ্ছে, মানে যত হাওয়া লাগবে তত এটা শক্ত হয়ে যায়। এই দেখুন, 10-15 মিনিট পর কিন্তু এইরকম আঁটো আঁটো হয়ে গেছে। এরপরে এটা বানাতে বানাতে আরও আঁটো হয়ে যাবে। তো এটাকে যদি নরম না মাখেন, যদি বেশি আঁটো আঁটো করে দেন, পরে কিন্তু আরও শক্ত হয়ে যায়। শেষের দিকের গোলাপ জামুনগুলো তখন ভাজার পরও কিন্তু ভেতরটা শক্ত হয়ে থাকে, মানে গোলাপ জামুনগুলো রসে ফেলার পর যখন আপনি খেতে যাবেন, ভেতরে দেখবেন শক্ত শক্ত হয়ে আছে। তাই এইভাবে নরম করে না মাখলে কখনোই গোলাপ জামুনটা খুব স্পঞ্জি বা একদম নরম হবে না। যাই হোক, এখন দেখুন এখানে অল্প করে নিয়ে নিচ্ছি মিক্সটা, তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি একটা করে এলাচের দানা দিয়ে, মানে আলতো হাতে এটাকে কিন্তু আমি গোল পাকাচ্ছি। এখন তো অনেকটাই নরম আছে, তাই খুব আলতোভাবে আমি গোলটা পাকাচ্ছি। বাড়িতে যখন অনেক গেস্ট আসে, অনেক রান্নাবান্না করতে হয়, কিছু একটা ডেজার্ট বানাতে হবে, আর যদি সময় না থাকে তখন আমি চটজলদি এরকম এই গোলাপ জামুনের প্যাকটা দিয়ে গোলাপ জামুনগুলো বানিয়ে নিই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে দেখুন সব গোলাপ জামুনগুলো রেডি হয়ে গেছে। প্যাকেটটা অনেক বড় ছিল, তবে আমি পুরো প্যাকেটটা একদিনে করিনি, হাফ আগে করে নিয়েছিলাম আর হাফ আজকে করলাম। এখানে তেল গরম হয়ে গেছে, তেল খুব গরম না, জাস্ট হালকা গরম করতে হবে। অল্প একটু দিয়ে দেখি এখানে যে কতটা গরম হয়েছে, তারপরেই আমি গোলাপ জামুনগুলো অ্যাড করি। খুব গরম অবস্থায় দিয়ে দিলে কিন্তু সাথে সাথে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। লো টু মিডিয়াম হিটে এটাকে অনেকক্ষণ ধরে কিন্তু ভাজতে হবে, আর কন্টিনিউ এইভাবে নাড়িয়ে যেতে হবে, কারণ এটা পুরো দিকটা সমানভাবে কালারটা আসতে হবে। আপনি যদি ছেড়ে দেন, একদিকটা বেশি পুড়ে যাবে আর একদিকটা কিন্তু কালারই আসবে না। তো দেখুন আমি সমানে এখানে খুন্তি দিয়ে নাড়তেই থাকছি, আর এখানে আস্তে আস্তে কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। অনেকে একটু হালকা কালার পছন্দ করে, গোলাপ জামুন সাধারণত একটু হালকা কালারই হয়। আমার যেহেতু আমি পান্তুয়া হিসেবে করি, তাই কালারটা আমাদের মানে বেঙ্গলে যেরকম পান্তুয়ার কালার হয়, ঠিক সেরকম কালারটা আনার চেষ্টা করি, তাই একটু বেশি করে ভাজি। এখানে দেখুন ভাজা হয়ে যেতেই রসের মধ্যে ফেলে দিচ্ছি, আর রসটাকে একটু আগে থেকে বানিয়ে রাখি, কারণ রসটাও খুব বেশি গরম থাকা চলে না, জাস্ট হালকা গরম থাকলেই হয়। এবারে ভেজে ভেজে একে একে সব তুলে রসের মধ্যে ফেলছি। দেশে থাকতে যখন কোনো রিলেটিভসদের বাড়িতে যেতাম, সেখানে যখন মিষ্টির প্লেট সাজিয়ে দিত, আমি দেখতাম যে একটাও ভাজা মিষ্টি দিয়েছে কিনা। ভাজা যেই মিষ্টিটা দিত সেটিকেই তুলে খেতাম, আর বাকি মিষ্টিগুলো খেতাম না, কারণ ভাজা মিষ্টি খেতেই আমি বেশি ভালোবাসি। জিলিপি থেকে শুরু করে সমস্ত কিছু, যেমন পান্তুয়া, ল্যাংচা, গজা, যা বলবেন, মানে সাদা মিষ্টি যেগুলো হয়, বিশেষ করে যেগুলো সন্দেশ বা এই টাইপের মিষ্টি হয়, একদমই খেতে ভালোবাসতাম না। তবে যত দিন চেঞ্জ হচ্ছে, মানে দিন যাচ্ছে, বয়স আস্তে আস্তে বাড়ছে, তত আমাদের টেস্টও চেঞ্জ হয়। তো সেই কারণে এখন আমার সমস্ত ধরনের মিষ্টিই ভাল লাগে। আর দেশের বাইরে থাকার পর থেকে তো মিষ্টির প্রতি যেন লোভটা আরোই বেড়ে গেছে, কারণ এখানে তো আর সেই দেশের স্বাদটা পাই না, তাই মিষ্টিগুলোর প্রতি এখন যেন ভালোবাসা আরও বেড়ে গেছে, তাই নিজেই বানিয়ে বানিয়ে খাই।
ব্লগের শুরুতেই আপনাদের বলেছিলাম বেশ কিছু রেসিপি শেয়ার করব, তার মধ্যে কয়েকটা রেসিপি আমি ফেসবুক বা ইনস্টাতে কখনো দেখেছিলাম, সেখান থেকে দেখেই বানাচ্ছি। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, অনেকেই হয়তো দেখে থাকবেন, আবার অনেকেই দেখে থাকবেন না, তো ভাবলাম তাদের জন্য অন্তত শেয়ার করি, কারণ এটা আমার খুব ভালো লেগেছিল এবং খুব অথেন্টিক একটা রান্না মনে হলো, তো সেই জন্য। আর এখানে দেখুন আমি একটু লাউ কেটে নিচ্ছি, সাথে একটু উচ্ছেও কেটে নিয়েছি। অ্যাকচুয়ালি বানাবো লাউ, উচ্ছে আর সজনে ডাঁটা দিয়ে মটর ডাল। এর আগে আমি কখনো বানাইনি এটা। সাধারণত দেখেছেন আমি মুসুর ডালই খাই। একজন বন্ধু তো কমেন্টই করেছিলেন, আপনারা কি শুধু মুসুর ডালই খান? সত্যি তাই, আমাদের শুধু মুসুর ডাল আর মুগ ডালের মধ্যেই আবদ্ধ যেন। আর একঘেয়েমি খাবার খেতে না আর ভালো লাগে না, মনে হয় এবার একটুখানি নতুনত্ব কিছু খাওয়া যেতে পারে। নতুনত্ব বলতে বিশাল কিছু এলাহি রান্না নয়, একটুখানি ঘরোয়া রান্নাই আমি খুঁজছিলাম। তো একদিন ইনস্টাতে দেখছিলাম, দেখে এটা পেয়েছি। ইনস্টা বা ফেসবুক কোথাও একটা হবে, আমার খেয়াল নেই। তেল গরম হয়ে যেতেই প্রথমে উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নিলাম। উচ্ছেগুলো একটুখানি ভাজা হতেই এর মধ্যে অ্যাড করে দিয়েছি সজনে ডাঁটা। আপনারা ফ্রেশ সজনে ডাঁটা দেবেন, আমার কাছে তো আর ফ্রেশ নেই, ফ্রোজেন ছিল সেটাই দিয়েছি। দিয়ে দুটোকে ভালো করে ভেজে এখানে তুলে নিলাম। উচ্ছেটাকে একদম সেই কড়কড়ে করে ভাজিনি, একটু নরম রেখেছি যাতে তেতো ভাবটা একটু থাকে। ডালের মধ্যে একটু তেতো ভাবটা এলে তবেই না একটু ভালো লাগবে। তারপরে ওই তেলেই এখানে লাউটাও অ্যাড করে দিলাম। লাউটা অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে অল্প একটু হলুদ, নুন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে বেশ অনেকটা জল দিয়ে দেবো। লাউটা সেদ্ধও হবে। আর দেখিয়েছি মটর ডালটাকে আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। একটু নুন হলুদ দিয়ে দেখুন মটর ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, যাতে দানা দানা না থাকে, একদম গলে যায়। তারপরে ওই জলটা ফুটে এলে ডালটা এর মধ্যে ঢেলে দিলাম। একটু পাতলাই করছি, কারণ জানেনই মটর ডাল, তারপরে ছোলার ডাল, অড়হর ডাল, এগুলো একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর গাঢ় হয়ে যায়। ভাত দিয়ে মেখে খাবো তো, তাই একটুখানি পাতলা পাতলা করব। তো এখানে প্রথমেই অনেকটা জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে ডালটা ফুটবে ভালো করে, তাহলে একটু কাঁচা ভাবটা চলে যাবে। আর ওই ফোটার সময় ওর মধ্যে বাকি যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, উচ্ছে আর যে ডাঁটা, সেটাও দিয়ে দিয়েছি। ওইদিকে ওটা হোক, ততক্ষণ বাকি যে রান্না সেটার জোগাড় করে নিই। এই রান্নাটার একটা গল্প আছে, সেটা হচ্ছে আমি ভাবছিলাম যে ওই ডালটার সাথে এমন কি করব যেটা খেতে ভালো লাগবে। তো আমি সেই জন্য পোস্ত করব ভাবছিলাম। গোলক আমাকে একটা রেসিপি পাঠালো, বললো অন্তরা এটা আজকে বানাতে পারো, বেশ ভালো। তারপরে ভাবলাম এটাও তো পোস্তর মতোই, দেখি এটা বানিয়ে কেমন হয়। দেখুন তার জন্য এখানে পটলগুলোকে ছাড়িয়ে আমি থেতো করে নিলাম। এটাও কিন্তু একটা ফেসবুক বা ইনস্টা থেকেই দেখা, গোলক কোথা থেকে একটা সেভ করে রেখেছিল, আমাকে পাঠিয়েছিল, সেটা দেখে আমি বানাচ্ছি। ডালটা একটু ফুটে যেতে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর মিষ্টি। নুনটা একটু দেখেই দেবেন, আগেও ডালে নুন অ্যাড করেছি, তাছাড়া লাউতেও নুন অ্যাড করা আছে, তাই একটু দেখেই দিলাম। মিষ্টিটাও একটু হবে, একটুখানি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। চলুন, ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এবার এটাকে ফোড়ন দেব। কড়াতে আবার তেল নিয়ে নিচ্ছি, সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দেখুন আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। রাঁধুনি ফোড়নের সাথে এখানে অল্প একটুখানি সর্ষেও অ্যাড করে দিলাম, আর দিলাম তেজপাতা। এবার এই ফোড়ন তিনটাকে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ। হলুদটা এই কারণেই অ্যাড করছি, কারণ এবার আদা অল্প একটু অ্যাড করব। আদাটা দিলেই দেখবেন পুরো ছিটে আসে, হলুদটা দিলে সেই অতটা ছেটে না। তো চলুন, এখানে আদা আর ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ডালটা ঢেলে দিলাম। কি দারুণ যে একটা গন্ধ বেরিয়েছে, আপনাদের কি বলবো, কারণ রাঁধুনি দিয়েছি না, রাঁধুনি দিলেই দেখেছি একটা সুন্দর গন্ধ বেরোয়। সাথে একটু রাঁধুনি বেটেও রেখেছিলাম, এখানে দেখুন আমি হামানদিস্তা করেই বেটে নিয়েছিলাম, আর সেটাই দিয়ে দিলাম। আর একদম লাস্টে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। ব্যাস রেডি ডাল। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে এই ডালটা মেখেই শুধু ভাত খাওয়া হয়ে যাবে, কোনো তরকারিরই দরকার নেই। রোজকার রান্নার জন্য একটু সিম্পলি রান্না খুঁজছিলাম, একই রান্না খেয়ে খেয়ে বোর হয়ে গেছিলাম, তাই ভাবছিলাম কিছু আইডিয়া দরকার, যেটা খুব সিম্পলও হবে, ইজিলি বানানোও হয়ে যাবে, অথচ খেতেও খুব ভালো লাগবে। আর সত্যি খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। হয়তো অনেকেই আপনাদের মধ্যে এই ডালটা বানিয়েই থাকেন। এবারে চলুন ওই পটল পোস্তটা বানিয়ে নিই। পটলটাকে তো দেখলেনই থেতো করে নিয়েছি। আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে পটলের পুরো ছালটাকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা কিন্তু পটলের ছালটা ছাড়াবেন না, পটলের শুধু ওপরে যে সবুজ অংশটা ছুরি দিয়ে ঘষে ঘষে তুলে দেবেন,
তাহলেই হবে, কারণ ছালটা থাকলে আরও বেশি ভালো লাগছিল। মানে পরে আমি অ্যাড করেছিলাম ছাল সমেত কয়েকটা, ভালো লাগছিল। এখানে দেখলেনি তেলে আমি অল্প একটু কালো জিরে, শুকনো লঙ্কা অ্যাড করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হতেই আলুটা অ্যাড করে দিয়েছি। আলুটা একটু নাড়াচাড়া করে তারপরে দেখুন এখানে পটলটা অ্যাড করে দিলাম। আর আসলে বলছি এই কারণেই, কারণ ছাল ছাড়িয়ে দিলে পটলটা একদম নরম হয়ে কোথায় মিলিয়ে যাবে বুঝতেই পারবেন না। ছালটা থাকলে মুখে পড়বে খাবার সময়, ভালো লাগবে। এখানে দুটো গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, একটা হচ্ছে হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প একটু মিষ্টি। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে রান্না করব। চলুন এবার পোস্তটা বেটে নিই। তবে শুধু পোস্ত বাটবো না, পোস্তর সাথে এখানে 2 চামচ সাদা তিল আর 2 চামচ পোস্তকে প্রথমে একটা তাওয়াতে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট বলতে একেবারে পুড়িয়ে নেব না, জাস্ট হালকা করে এটাকে গরম করে নেব। আবার এর মধ্যে দেব 1 চামচ হলুদ সর্ষে। মাঝে মাঝে ভাবি পোস্তর যা দাম বাড়ছে তাতে এইভাবেই মিশিয়ে খেতে হবে, ভেজাল মিশিয়ে। যদিও এটা ভেজাল না, এটা খেতে কিন্তু দারুণ লাগছিল। আর এখানে 2টো কাঁচা লঙ্কাও দেখুন অ্যাড করে দিচ্ছি। যত ঝাল ঝাল হবে এটা তত ভালো হবে, কিন্তু আমার বাড়িতে তো ঝাল অত কেউ খায় না, তাই আমি মাত্র 2টো কাঁচা লঙ্কাই দিলাম। দিয়ে ভালো করে মিহি করে এটাকে পেস্ট বানিয়ে নিলাম। প্রথমে ভেবেছিলাম ডালটার সাথে একদম শুকনো শুকনো করে যে ভাজা ভাজা পোস্ত হয় সেটাই বানাবো। তারপরে গোলক রেসিপিটা পাঠাতেই দেখলাম এটাও তো অনেকটা সেই রকমই। ভাবলাম এটাই বানিয়ে দেখা যাক যখন বলছে গোলক এটা বানাতে। আর এখানে দেখুন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম এটা। তারপর একটু জলে গুলে আর একটু জল অ্যাড করে দিলাম। তবে এর সাথে আরও একটু জল অ্যাড করব, কারণ আলুটা এখনও সেদ্ধ হবে আর এটাও ফুটবে। যেহেতু তিলটা আছে, তিল আর সর্ষে একটু না ফুটলে কাঁচা কাঁচা লাগবে। তো দেখুন এখানে জল অ্যাড করে দিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে আবার কিছুক্ষণ, মোটামুটি 5 মিনিট মতো এটাকে আবার ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে। এখন দেখুন এটা বেশ ড্রাই ড্রাই হয়ে গেছে, মাখা মাখা একটা ব্যাপারে চলে এসছে, মানে আলুটা নরম হয়ে গেছে আর একটা খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। একদম শেষে এটার মধ্যে অ্যাড করে দিলাম বেশ কিছুটা কাঁচা তেল। দারুণ যা গন্ধ বেরিয়েছে না, যে কি বলবো। টেস্ট করেও দেখেছি, মারাত্মক হয়েছে। এমনি পোস্ত তো খাই, পোস্তর স্বাদও তো এখন কীরকম হয়ে গেছে, কিন্তু একবার এরকম তিল আর এরকম সর্ষে দিয়ে এই পোস্ত মিশিয়ে করবেন, দারুণ লাগবে খেতে। অসাধারণ হয়েছিল এটা খেতে। আজকে লাঞ্চের জন্য দেখলেনি খুব সিম্পল মেনু বানিয়েছি, সেটা হচ্ছে এই ডাল আর এই পোস্ত, আর এর সাথে একটু কাঁচা পেঁয়াজ হলে তো একদম জমে যাবে। তবে মনে হলো আমটা রাখা আছে, আমার একটু চাটনি বানিয়ে নিই। এরকম ভালোভাবে চেটেপুটে খাবার পর শেষ পাতে যদি একটু চাটনি পাওয়া যায়, তাও আবার আমের, তাহলে তো একদম জমে যাবে। তাই ভাবলাম ঝটপট এখানে আমের চাটনিটা বসিয়ে দিই, তাই সেটা বানাচ্ছি। এবার থেকে ঠিক করেছি আমি যা যা অথেন্টিক রান্না বানাই সেগুলো একটা খাতার মধ্যে লিখে রাখবো। তাহলে যখনই মনে হবে যে আজ কি বানাবো, একবার খাতাটা উল্টে দেখে নিলে বেশ আইডিয়া চলে আসবে যে হ্যাঁ আজকে এটা বানানো যেতে পারে। মাঝে মাঝে ভাবি কিন্তু মনে আসে না রেসিপিসগুলো, তো তখন ইনস্টা দেখে বা ফেসবুক দেখে তখন আইডিয়া নিতে হয়। এখানে তো ভ্যারাইটির সবজিও পাওয়া যায় না, সেই একই গতানুগতিক সবজি, সেগুলো দিয়ে সেই একই গতানুগতিক রান্না করতে আর ভালো লাগে না। তবে এখন অনেক ধরনের রেসিপি হয়, মানে অনেকেই দেখি শেয়ার করে রেসিপিস, যে একই জিনিস দিয়ে কত ধরনের রান্না করা যায়। তো সেগুলো দিয়েই ভাবলাম একটুখানি ট্রাই করে থাকি। পটলের সাধারণত তরকারি করি, নইলে ভাজা করি, নইলে পটল পোস্ত অন্যভাবে করি, এইভাবে কখনো খেয়ে দেখিনি। রান্নাবান্নার সমস্ত কমপ্লিট হয়ে গেছে, কিচেনও পুরো পরিষ্কার করে নিয়েছি। এবারে আমরা লাঞ্চ করতে বসছি। আর এখন তো আমরা এখানে এই আইল্যান্ডটাতেই বসে খাই, যেহেতু আমাদের টেবিলটা নেই। তো এখানে বেশ সুবিধেই হয়েছে জানেন, এখানেই রান্নাবান্নাগুলো করে রাখা থাকে আর এখান থেকেই বসে খেতে দিয়ে দিই, তাতে আমাকে বেশি এদিক ওদিক করতে হয় না। বেশ সুবিধে হয়েছে। আগে মারা করতো না, হেসেলে সব রাখা থাকতো, সেখানেই সবাই বসে যেতাম আর ওখান থেকেই মারা বসে বসে, মানে পিঁড়িতে বসে বসে সমস্ত কিছু সার্ভ করতো, বেশ ভালো লাগতো না? তো যাই হোক, সেই রকমই মানে করছি আমি। মাঝে মাঝে গোলককে বলছি আর টেবিলের দরকার নেই, এখানেই বসে তোমরা খেয়ে নাও। তো যাই হোক চলুন, সমস্ত কিছু গরম করে নিলাম। বেশ কিছুক্ষণ হয়ে গেছে রান্না করা হয়েছে, তাই খাবারগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। আর এখানে তো ঠান্ডা এখনও জানেন, তাই খাবারগুলো একটু গরম করে নিলাম। গরম গরম ডালটা পেলে বেশ ভালো লাগে। আহা, কি যে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে উচ্ছের, যে কি বলবো। গরম গরম ভাতে এরকম গরম গরম উচ্ছে, সজনে ডাঁটা, লাউ দিয়ে ডালটা নিয়ে নিলাম, মানে মটর ডাল। আমার মনে হচ্ছে শুধু এইটা দিয়েই আজকে ভাত খাওয়া হয়ে যাবে।
আর এই আলু পটল পোস্তটার যা টেস্ট হয়েছে না, মনে হচ্ছে তিলটা দেওয়ার জন্যই এতটা টেস্ট হয়েছে। আর ঝাল দিয়েছি তো, ঝাল ঝাল দারুণ লাগছে। এরকম পোস্ত একটু ঝাল না হলে দেখবেন খেতে ভালো লাগে না। আসলে ডালটা তো খুব সিম্পল, তার সাথে যদি একটুখানি ঝাল ঝাল স্পাইসি কিছু না হয় দেখবেন অতটা টেস্ট আসে না। তো যাই হোক, এখানে ডালটাই আজ একাই 100, যদি প্লেন ডালও হয় তার সাথে এই তরকারিটা মানে পটল পোস্তটা দিয়ে কিন্তু দারুণ লাগবে। আর এটার সাথে তো খাসা লাগছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এখন বিকেল প্রায় 5:30 মতো বাজে, আর বাইরে দেখুন কি কিচিরমিচির আওয়াজ। এসে গেছি আমরা এখানে একটু মাছ কিনতে। এই যে এখানে লেখা আছে হালাল গ্রসারিজ, তো এখান থেকেই আমরা আমাদের সমস্ত মাছ টাছ কিনে নিয়ে যাই। রুই মাছ এখান থেকেও কিনি, আবার কখনো কখনো ইন্ডিয়া বাজার থেকেও কিনে নিয়ে যাই। আসলে ইন্ডিয়া বাজার থেকে খুব একটা ভালো করে ওরা কেটে দিতে পারে না, তাই এখান থেকেই বেশিরভাগ নিয়ে যাই, কারণ এরা খুব ভালো করে পিস করে দেয়। এদের আবার পিসের নামও আছে, বাঙালি কাট বললে ঠিক বাঙালিরা যেরকম মাছ কেটে দেয়, মানে যেরকম সাইজটা নেয় সেরকম সাইজই ওরা কেটে দেয়। আর এইখানে দেখুন কত ধরনের মাছ রাখা থাকে, সমস্ত ধরনের মাছ পাওয়া যায়। আর এখানে মুড়ি যা যা আমাদের বেঙ্গলের বা বাংলাদেশ থেকেই আসে মেন, কিন্তু আমরা যেগুলো খেয়ে থাকি সাধারণত সেই সব জিনিসগুলো এখানে পাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাংলাদেশি একটা স্টোর, তাই বাংলাদেশ থেকে সমস্ত জিনিস এখানে আনে। আর এই রুচি মুড়িটা খাই, বেশ ভালো। 2 প্যাকেট নিয়ে নিলাম, শেষ হয়ে গেছে। আর এখানে আরও অনেক নিচ্ছে, তবে এগুলো আমাদের বাড়ির জন্য না। সামনেই পয়লা বৈশাখ আসছে, আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পয়লা বৈশাখ হবে আর কি, তো তার জন্য সেখানে চপ আর মুড়ি খাওয়ানো হবে, তো তার জন্যই এখান থেকে মুড়ি নিয়ে যাওয়া হচ্ছে। এই রুচি মুড়িটা বোধহয় বাংলাদেশ থেকেই আসে, বেশ ভালো খেতে মুড়িটা। এখানে যারা আমরা বাঙালিরা থাকি তারা ম্যাক্সিমামই দেখেছি এই ঘিটা খেতে খুব পছন্দ করে, বাগাবাড়ির এই স্পেশাল ঘি। এটা একদম আমাদের ওখানকার যে ঘিয়ের গন্ধটা ঠিক সেরকম হয়। গরম ভাতে তো নাকি দারুণ লাগে, তবে আমি এটা খাই না, আমার খুব একটা স্পেশালি ভালো লাগে না, ওই জন্য আমি বাড়িতে সবসময় ঘি বানিয়ে নিই। তবে গোলক খেতে খুব পছন্দ করে। এখানে দেখুন যে রুই মাছ কাতলা মাছগুলো পাওয়া যায় সাইজে বিশাল বড় বড়। প্রথম ভাবতাম এই এত বড় বড় মাছগুলো কিভাবে খাবো, তবে এখন অভ্যাস হয়ে গেছে জানেন, এখন বাড়িতে রেখে রেখে খেতে অভ্যাস হয়ে গেছে। এখানে ফ্রিজে রেখেই আমাদের খেতে হয়, আর কি করব। আর এখানে দেখুন আজকে নিতে এসেছি ইলিশ মাছ। এখানে এই ইলিশটার মোটামুটি 2 কেজির মতো ইলিশ আছে, আর এই 2 কেজির ইলিশটার দাম পড়েছে $52। $52 মানে এই ধরুন 4,500 টাকা মতো। দেশে কত দাম বলবেন, শুনেছি নাকি দেশের থেকে এখানে অনেকটাই সস্তায় ইলিশটা পাওয়া যায়। তবে যত সস্তাই হোক না কেন, ফ্রেশ আর ফ্রোজেনের মধ্যে কিছু তো পার্থক্য থাকবে। ফ্রেশের দাম যতই বেশি হোক, সেটা খেতে খুবই মিষ্টি লাগে। আর এখানে দেখুন বাংলাদেশ থেকে আনা কত ধরনের মিষ্টি পাওয়া যায়, এমনকি এখানে মিষ্টি দইয়ের সাথে সাথে পিঠেও পাওয়া যায়। মাঝে মাঝে ভাবি এখানে কি পাওয়া যায় না, খুঁজলে হয়তো বাঘের চোখও পাবেন। তো যাই হোক, অনেক ধরনের মিষ্টি আছে। যারা মিষ্টি খেতে খুব ভালোবাসেন, বিশেষ করে বেঙ্গলি মিষ্টি, তারা এখান থেকে নিয়ে যেতে পারেন। তো যাই হোক, চলুন, আমাদের সমস্ত কেনাকাটা হয়ে গেছে, এবারে বাড়ি ফিরবো। আর সাথে সাথে ভাবছি ব্লগটাও এখানে শেষ করব। আর আপনাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন, দেখা হবে আবার একটা পরের ব্লগে। আজকের মতো বাই বাই।